যদি আপনার শরীরের মধ্যে রক্তের পরিমাণ কম থাকে আপনি কি করে বুঝবেন? হ্যাঁ, অবশ্যই কিছু শরীরে রক্ষণ দেখা দেবে, আপনার খুব দুর্বল অনুভূতি হবে, আপনার মাঝে মধ্যে মাথা ব্যথা হতে পারে, আপনার হাত পাগুলো হঠাৎ করে ঠান্ডা ঠান্ডা অনুভূতি হতে পারে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে এরকম বলে না, আপনার শ্বাসকষ্ট হতে পারে, আপনার অনেক সময় চেস্টের মধ্যে পেইন, বুকে ব্যথা হতে পারে, আপনার অনেক সময় বুকটা ধড়পড় করতে পারে যাকে আমরা পালপিটেশন বলে থাকি, বা ইরেগুলার হার্টবিট বলে থাকে যাকে, এরকম হতে পারে। আপনার স্কিনগুলো ফ্যাকাশে হয়ে যায়, অনেক সময় হলদি কালার বলে থাকে, অনেক দাঁতের যে মাড়িগুলো আছে সেগুলো অনেক সময় হলদে কালার, হাতের নখগুলো মানে নাইলসগুলো সেগুলো অনেক সময় ফ্যাকাশে কালার হয়ে যেতে পারে। তাছাড়া আপনার আরও বিভিন্ন ধরনের সিমটমস দেখা দিতে পারে, অ্যাডভান্স অ্যানিমিয়া বা বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল অ্যানিমিয়া, যারা আমি আসছি সামনে সবগুলো ধীরে ধীরে আপনাকে বোঝাচ্ছি। দেখুন, অ্যানিমিয়া অ্যাকচুয়ালি কি, ধরুন যাদের আপনি একটা টেস্ট করলেন, সিবিসি টেস্ট বা হিমোগ্লোবিন টেস্ট করলেন, হয়তো আপনি করলেন, দেখলেন আপনার হিমোগ্লোবিন শরীরের মধ্যে নর্মাল থেকে অনেক কম, মানে হিমোগ্লোবিনটা আপনার লো, তাহলেই কিন্তু অ্যানিমিয়া বলা হবে। এই হিমোগ্লোবিনটা কি করে অ্যাকচুয়ালি দেখুন, আমরা যখন বাতাস থেকে শ্বাসটা নেন তো অবশ্যই নেন, শ্বাসটা যখন নেন কোথায় যায়? ফুসফুসের ভিতরে যায়, লাংয়ের ভিতরে। ফুসফুস থেকে পুরো শরীরের এই অক্সিজেনটাকে পৌঁছে দেওয়ার জন্য একটা জিনিস দরকার, সেটা কি? সেটা হচ্ছে এই যে হিমোগ্লোবিন, মানে হিমো। এটা কোথায় থাকে? এটা আরবিসির ভিতরে থাকে, এই যে রেড ব্লাড কর্পাসল, এটার ভিতরে এই হেমি বলে একটা পার্ট থাকে যেটা কিনা অক্সিজেনটাকে কালেক্ট করে পুরো শরীরে আমাদের অর্গান এবং টিস্যুর মধ্যে নিয়ে পৌঁছে দিতে সাহায্য করে। তো এই হিমোগ্লোবিন যেটা আরবিসির ভিতরে থাকে, তাহলে আরবিসির পরিমাণ স্বাভাবিকভাবে যদি আপনার শরীরের মধ্যে কমে যায়, তার মানে কি? আপনার কিন্তু রক্তশূন্যতা দেখা দিল, তাহলে মানে এটাকে অ্যানিমিয়া বলে থাকে। তাহলে এটা এই রক্তটা আরবিসিটা কমে যাওয়ার কারণটা কি, হিমোগ্লোবিনটা শরীর থেকে কমে যাওয়ার কারণটা কি, এটা ভালো করে জেনে নিন। দেখুন, কারণ হচ্ছে আমাদের শরীরে রক্তটা কোথা থেকে তৈরি হয় বলুন তো? আমাদের শরীরের রক্তটা তৈরি হয় আমাদের যে হাড়গুলো আছে, হাড়ের ভিতরে যে বোন মেরু বলে একটা পার্ট থাকে, যেমন আমরা যখন চিকেন খাই, চিকেনের ভিতরে যে হাড়গুলো থাকে, হাড়ের ভিতরে যে মানে যে পার্টটা থাকে, আমরা অনেক সময় খেতে সুস্বাদু লাগে, চিবিয়ে খান, এই পার্টটা থেকে কিন্তু রক্ত তৈরি হয়, যাকে বলা হয় বোন মেরু। এখান থেকেই আরবিসিও তৈরি হয়। এবার আরবিসি প্রতি সেকেন্ডে এখানে 2 মিলিয়ন আরবিসি তৈরি হয়, যে সেই আবার এই 1 সেকেন্ডের ভিতরে 2 মিলিয়ন আরবিসি শরীর থেকে বেরিয়ে যায়। আমাদের যে ব্লাড সার্কুলেশন আছে সেখান থেকে 2 মিলিয়ন আরবিসি শরীর থেকে বেরিয়ে যায়, আবার প্রতি 1 সেকেন্ডে 2 মিলিয়ন আরবিসি তৈরিও হচ্ছে। কারণ কি, যখন এই আরবিসির বয়স আছে কিন্তু নির্দিষ্ট একটা সময়কাল ও বাঁচে, 100 থেকে 120 দিন পর্যন্ত এই রেড ব্লাড কর্পাসল আমাদের শরীরের মধ্যে জীবিত থাকে। তো প্রবলেমটা হচ্ছে যখনই এই যে প্রোডাকশনটা হচ্ছে, আরবিসিটা বোন মেরু থেকে তৈরি হচ্ছে, সেটা যদি বেশি পরিমাণে না হয়, মানে যতটা তৈরি হওয়া দরকার ততটা যদি না হয়, তাহলে আপনার অ্যানিমিয়া হবে, আপনার হিমোগ্লোবিন লেভেল কমে যাবে, আপনার আরবিসি কমে যাবে। প্রোডাকশন কমে যাওয়ার পিছনে কারণগুলো কি আগে এটা জেনে নিন। আমাদের শরীরে আরবিসি প্রোডাকশন কমে যেতে পারে একটাই কারণ, অনেকগুলো কারণ আছে, তার মধ্যে সবচেয়ে প্রধান কারণ যদি বলে থাকি, আমাদের অতিরিক্ত মানে পর্যাপ্ত পরিমাণে আয়রনযুক্ত খাবার আমরা খাই না, এবং পাশাপাশি ভিটামিন B12, ফোলেট এরকম খাবার আমরা খাই না। তাহলে আমি বলে দেবো আপনাদের যে আয়রনযুক্ত খাবার কি কি খাবার খেতে হবে। তাছাড়া আরও কিছু কারণ আছে, ধরেন আপনি খাবার পর্যাপ্ত পরিমাণে খাচ্ছেন, তারপরেও আপনার রক্ত বাড়ছে না, কারণ কি হতে পারে? আপনার আইবিডি আছে, ঠিক আছে, ইরিটেটিভ বাউল ডিজিজ, যেন আমাদের যে স্টমাক, ধরুন স্টমাকের ভিতরে কেউ আলসার আছে, বা আপনার যে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, সেখান থেকে রক্ত ব্লিডিং হচ্ছে, এবং সেই ব্লিডিংগুলো আপনার স্টুলের সঙ্গে পায়খানার সাথে বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে এটা একটা প্রবলেম হতে পারে। আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা ঠিক নেই, আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা ভালোভাবে অ্যাবজর্ব হচ্ছে না শরীরের মধ্যে, আপনি খাবারটা ভালো করে কালেক্ট করে আপনার শরীরের মধ্যে, টিস্যুর মধ্যে, অর্গানের মধ্যে নিয়ে পৌঁছে দিতে পারছেন না, আপনার ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে কিছু প্রবলেম আছে, এটা একটা কারণ হতে পারে। বা আপনার হাইপোথাইরয়েডিজম, আপনার থাইরয়েড হরমোন যাকে, সেটাকে আপনার একটু কম আছে, বা আপনার বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে, আর্থ্রাইটিস হতে, আপনার কিডনি ডিজিজ হতে পারে, বা কেউর ক্যান্সার, বিভিন্ন ধরনের ক্যান্সারের কারণে কিন্তু অ্যানিমিয়া হতে পারে, বা কিছু টিউবারকুলোসিস যাকে বলে থাকি আমরা, সেগুলোর কারণে কিন্তু ব্লাডের মধ্যে আমাদের মানে আরবিসির প্রোডাকশনটা কমে যেতে পারে, মানে আপনার রক্ত তৈরি হচ্ছে না, যার কারণে আপনার অ্যানিমিয়া হচ্ছে।
আরও একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে আপনার রক্তটা ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, মানে রক্তটা লস হয়ে যাচ্ছে। লস কেন হয়? কিছু কয়েকটা কারণ। সেটা হচ্ছে ধরুন আপনার কোনো মহিলাদের যেমন হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং হয়, অতিরিক্ত পিরিয়ডের সময় অতিরিক্ত ব্লিডিং হয়ে যাওয়ার কারণে কিন্তু তার অ্যানিমিয়া, ব্লাডের আরবিসির পরিমাণটা শরীরের থেকে কমে যায়। আবার কেউ পাইলস হতে পারে, নাক দিয়ে অতিরিক্ত নোজ ব্লিডিং, নাক দিয়ে অতিরিক্ত পরিমাণ রক্ত চলে যাচ্ছে, কেউর পেট থেকে অতিরিক্ত পরিমাণে রক্তকরণ হচ্ছে যেটা উনি বুঝতেই পারছে না। হতে পারে পেটের মধ্যে বিভিন্ন ধরনের ডাইভার্টিকুলাই বা অনেক সময় পাইলস হয়ে থাকে, অনেকে হ্যামারয়েড হয়ে থাকে, ঠিক কি না? তো অনেকে আবার ইনজুরি হতে পারে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টের কারণে, কেউ অতিরিক্ত পরিমাণে ব্লাড ডোনেশন করেছে, বা হতে পারে বিভিন্ন ধরনের যে চাইল্ড বার্থ, মহিলাদের যে সন্তান জন্ম দেন সেই সময় অতিরিক্ত পরিমাণে রক্ত শরীর থেকে করণ হয়েছে। এই কয়েকটা কারণ, আরও কিছু ইনফেকশনের কারণেও হতে পারে, আরও অনেক কারণ থাকতে পারে। যেমন ম্যালেরিয়া হলে কিছু ম্যালেরিয়ার কারণে কিন্তু আপনার শরীর থেকে রক্তের মধ্যে রক্ত বেরিয়ে যেতে পারে। তো এই একটা হচ্ছে প্রোডাকশন, আপনার শরীর থেকে রক্ত প্রোডাকশন কমে যাচ্ছে যার কারণে আপনার অ্যানিমিয়া। আরেকটা হচ্ছে আপনার শরীর থেকে রক্ত লস হচ্ছে, মানে শরীর থেকে রক্ত বেরিয়ে চলে যাচ্ছে যার কারণে আপনার অ্যানিমিয়া হতে পারে। আরও অনেক কারণ আছে, আমি কয়েকটা কমন কারণ বলে দিলাম। তার মধ্যে বেস্ট কমন কারণ হচ্ছে আপনার কিছু আপনি সঠিক পরিমাণে খাবার খাচ্ছেন না বা আপনার পেট ঠিক নেই, এটা হচ্ছে মেইন কমন কারণ। ঠিক আছে, এবার কারণ জেনে নিলাম। আমরা এবার চলে যাই অ্যানিমিয়ার কিছু টাইপ আছে, অনেক ধরনের টাইপের অ্যানিমিয়া হয়। নাম্বার 1 হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। দেখবেন অ্যানিমিয়া যাদের হয়, ডাক্তার অনেক সময় আয়রনের ট্যাবলেট দিয়ে দেয়, যে অ্যানিমিয়া বা প্রেগনেন্সির সময় আয়রনের ট্যাবলেট দেওয়া হয় যে ঠিক আছে আয়রন খাওয়া, রক্তটা বৃদ্ধি পাবে। কিন্তু এই যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া 50% মানুষের হয়। ওভারঅল দেখা গেছে 50% মানুষের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়। বাকি যে ডেফিসিয়েন্সি সেটা হচ্ছে ভিটামিন B12 বা ফোলেট যে ভিটামিন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যাকে বলা হয়, এটা হচ্ছে নাম্বার 2 টাইপ অফ অ্যানিমিয়া। অনেকের ভিটামিন ডেফিসিয়েন্সির কারণে এই অ্যানিমিয়া হতে পারে। অনেকের আবার এটাকে বলা হয় হেমোলাইটিক অ্যানিমিয়া। যেটা কেন হয়? আপনার শরীরের মধ্যে যে ব্লাডের প্রোডাকশনটা, সেই প্রোডাকশনটা কমে গেছে, যার তুলনায় আপনার যে ব্লাডটা লস হচ্ছে, যে আরবিসিগুলো শরীর থেকে মারা যাচ্ছে সেটা বেড়ে যাচ্ছে, যার কারণে এটাকে বলা হয় হেমোলাইটিক অ্যানিমিয়া। এটার অনেক কারণ থাকতে পারে, যেমন ম্যালেরিয়া হতে পারে, বিভিন্ন অটো ইমিউনো ডিজিজ হতে পারে, যে কারণে কিন্তু এই প্রবলেমটা হতে পারে, যে কারণেও অ্যানিমিয়া হতে পারে। আরো একটা টাইপ হচ্ছে প্লাস্টিক অ্যানিমিয়া, যেটাকে বলা হয় আমাদের বুনমেরু, আমাদের যেখান থেকে আমাদের ব্লাডটা তৈরি হচ্ছে সেখান থেকে সঠিক পরিমাণে ব্লাডটা তৈরি হচ্ছে না। তৈরি না হওয়ার কারণে স্বাভাবিকভাবে আপনার শরীরের মধ্যে ব্লাডটা কমে যাবে, আরবিসি কমে যাবে, যাকে বলা হয় আমাদের প্লাস্টিক অ্যানিমিয়া। এই 4 ধরনের টাইপ বলে দিলাম। এবার আপনি ডিসাইড করুন যে আপনার শরীরের মধ্যে কেন আপনার রক্ত কম মনে হচ্ছে। আপনাকে টেস্ট করতে হবে, ডায়াগনোসিস করলে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে রক্ত কম আছে না বেশি আছে। সে কি টেস্ট করবেন? আপনি CBC বলে ব্লাড টেস্ট থাকে, যাকে কমপ্লিট ব্লাড কাউন্ট বলা হয়। এটা আপনি সিম্পলভাবে ল্যাবরেটরি দিকে করতে পারেন, যেখানে মধ্যে হিমোগ্লোবিন বলে একটা পার্ট চলে আসবে। আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে হিমোগ্লোবিনের নর্মাল রেঞ্জ আছে নাকি কম আছে নাকি বেশি আছে। বেশিও থাকা ভালো না, কমও থাকা ভালো না। আরও অনেক ধরনের টেস্ট করা হয়, যেমন ভিটামিন B12, ফোলেট, আরও অনেক টেস্ট করা হয়। কিন্তু সিম্পল যে টেস্টটা বলে দিলাম, এটা করলেই আপনি বুঝতে পারবেন আপনার শরীরের মধ্যে হিমোগ্লোবিনটা বেশি আছে না কম আছে, মানে শরীরে আরবিসির পরিমাণটা বেশি আছে না কম আছে। এবার আপনি বাড়াবেন কিভাবে আপনার আরবিসির পরিমাণটা, আপনি বাড়াবেন কিভাবে আপনার হিমোগ্লোবিনের পরিমাণটা বাড়াবেন কিভাবে? আমি যে 10-15টা খাবার আপনাকে বলবো, তার মধ্যে একটা করে বলে দেব যে 100 গ্রাম যদি আপনি খান, তাহলে 100 গ্রামের মধ্যে সবচেয়ে বেশি কোন খাবারটার মধ্যে আপনি আয়রন পাবেন। কারণ আয়রন আমাদের কিন্তু হিমোগ্লোবিন বৃদ্ধি করতে সাহায্য করে। আমার লিস্টের সবচেয়ে বেস্ট হচ্ছে সাজনে পাতা। কেন সাজনে পাতা? এটার মধ্যে আপনি ভালো করে দেখে নেবেন, আপনি গুগলে সার্চ করে দেখে নেবেন, যাকে মোরিঙ্গা লিফ বলা হয়। এটা ভালো করে দেখে নেবেন, আপনি স্টাডি করে নেবেন। এই মোরিঙ্গা লিফে প্রায় 28% আয়রন থাকে, যেটা আপনার হিমোগ্লোবিনকে বৃদ্ধি করতে অনেক বেশি সহায়ক। ঠিক আছে, তো এই সাজনে পাতা কিন্তু আপনার বাড়ির আশেপাশে থাকলেও আপনি খেতে পারেন, কিন্তু সাজনে পাতা ডিরেক্ট আপনি খেতে পারবেন না, সেজন্য অনেকে পাউডার হিসেবে খেতে চায়। তো পাউডার হিসেবে আপনি অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি নিজেও খাই এই মোরিঙ্গা লিফটা। এই দেখুন এই মোরিঙ্গা লিফটা নেচার শিওরের আমি নিজে খাই, কারণ এটা জানি এটা অনেক বেনিফিশিয়াল। এটা আপনার ডায়াবেটিস হতে দেবে না, আপনার কোলেস্ট্রলকে মেনটেন রাখবে, আপনার ব্লাড প্রেশারকে মেনটেন রাখবে। এটা আপনার যে
প্রতিদিনের যে ভিটামিন সি এর ঘাটতি সেটা পূর্ণ করবে, আপনার পটাশিয়ামের ঘাটতি পূর্ণ করবে। তো এটা আপনার আয়রনের পরিমাণ অনেক বেশি থাকে এবং এটা আপনি খেলে প্রতিদিন সকালে বা যে কোনো দুপুর এবং রাতের খাবারের মধ্যাহ্নে 1 গ্লাস জলের সঙ্গে 1 চামচ মানে মোরিঙ্গা পাউডার দিয়ে যদি আপনি মিশিয়ে খেতে পারেন তাহলে এটা আপনার অনেক বেনিফিশিয়াল। এই নেচার শিওর কোম্পানি, অনেক কোম্পানি মোরিঙ্গা পাউডার বানায়, কিন্তু এই নেচার শিওর কোম্পানির এই মোরিঙ্গা পাউডারের সাথে 500 গ্রাম প্রায় এখানে হানি ফ্রি পাবেন এবং এটা আপনি মানে 100% নেচার। এই মোরিঙ্গা লিফটা আপনার আয়রন বৃদ্ধি করবে, আপনার ডাইজেস্টিভ সিস্টেম, আপনার গার্ডকে, আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে ইমপ্রুভ করবে, যার মাধ্যমে আপনি যা খাবেন সেটা অ্যাবজর্ব হবে এবং সেখান থেকে ধীরে ধীরে আপনার আয়রন ইমপ্রুভমেন্টটা বৃদ্ধি পাবে। সেজন্য এই মোরিঙ্গা লিফটা যদি আপনি নিতে চান, আমি ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সের মধ্যে আপনাকে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি মোরিঙ্গা লিফটা নিন। একদম জেনুইন প্রোডাক্ট বন্ধু, আপনার কিন্তু এটা অনেক হেল্প করবে। আপনি ভালো করে গেটে নেবেন যে মোরিঙ্গা লিফটা আপনার আয়রনের জন্য ভালো হবে কিনা, এটা কতটা উপকারী। অবশ্যই উপকারী। এটা নিতে চাইলে আমি ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে আপনাকে লিঙ্ক দেবো, সেখান থেকে নিয়ে নেবেন। এবার আমি আপনাকে লিস্টগুলো বলে দিই। দেখুন, আপনি অনেক কিছু খেতে পারেন, বিটরুট খেতে পারেন, কুলেখাড়া পাতা যাকে বলা হয় সেটা খেতে পারেন, ওটস মিল খেতে পারেন, বা আপনি এগ খেতে পারেন, সি ফুডস খেতে পারেন, লেমন খেতে হবে আপনাকে, অবশ্যই ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে, বেদানা খেতে হবে, খেজুর খেতে পারেন। কিন্তু একটা লিস্ট আমি বানিয়েছি যেখানে 100 গ্রাম যদি আপনি খান তাহলে সবচেয়ে বেশি পরিমাণে আয়রন পাওয়া যায় কোন খাবারের মধ্যে, সেটা হচ্ছে নাম্বার 1 এ দেখা গেছে সয়াবিনের মধ্যে। যদি 100 গ্রাম সয়াবিন আপনি খান সেখানে 15.7 মিলিগ্রাম মানে 15 মিলিগ্রাম ধরে রাখুন আপনি আয়রন পেয়ে যাবেন। যদি আপনি ডাল খান তাহলে 100 গ্রাম ডাল খেতে হবে আপনাকে, 3.3 মিলিগ্রাম আপনি আয়রন পেয়ে যাবেন। চানা খেলে আপনি 2.9 মিলিগ্রাম চানা আয়রন পেয়ে যাবেন। ব্ল্যাক বিনস যাকে বলা হয়, রাজমা, এটা খেলে কিন্তু আপনি 2.1 মিলিগ্রাম পাবেন। পালং শাক বা পালক যাকে বলে থাকি আমরা, সেটা খেলে আপনি 3.9 মিলিগ্রাম পাবেন। মানে পালক শাক খেলে কিন্তু আপনার আয়রন অনেক বেশি বৃদ্ধি পাবে। এটা অত্যন্ত একটা মানে প্রধান ভূমিকা পালন করবে আপনার যদি আয়রন বৃদ্ধি করতে চান। তাছাড়া আপনি চিকেন ব্রেস্ট, চিকেনের যে লেগ পিস সেটা খেতে আমরা পছন্দ করি, সেটা খেলে হবে না, চিকেন ব্রেস্ট খেতে হবে, কারণ সেটার মধ্যে আপনি সঠিক পরিমাণে 0.9 মিলিগ্রাম আপনি পাবেন। তাছাড়া চিকেন বা রেড মিট সেগুলোর যে লিভার আছে, লিভারের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় বন্ধু। তাহলে অবশ্যই ফোকাস করে আপনি চিকেন এবং যে রেড মিট এগুলোর যে লিভার আছে, লিভারটাকে ফোকাস করে আপনি অবশ্য খাবেন। তাছাড়া আপনি যে চিংড়ি জাতীয়, আমরা চিংড়ি খাই না, চিংড়ি মাছ যাকে বলে থাকি, সেই চিংড়ি মাছ বা আপনি ঝিনুক বা সমুদ্রের এই যেসব খাবার আছে এগুলো খেলে যদি 100 গ্রাম খান তাহলে 3.1 মিলিগ্রাম আপনি 3.1 মিলিগ্রাম আপনি আয়রন পেয়ে যাবেন। তাছাড়া আপনি কিশমিশ খেতে পারেন এবং আরও বিভিন্ন ধরনের খাবার আছে, বিভিন্ন ধরনের গ্রিন লিফি ভেজিটেবলসগুলোকে আপনি খেতে পারেন। বিভিন্ন ভ্যারাইটি খাবার আপনি খাওয়ার চেষ্টা করবেন যাতে করে আপনার আয়রনের ঘাটতি পূর্ণ হয়, এবং চেষ্টা করবেন আপনার গার্ডসকে সুস্থ রাখার, মানে আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে সুস্থ রাখার, আপনার যাতে খাবারটা ভালোভাবে অ্যাবজর্ব হয়, খাবারটা ভালোভাবে ডাইজেশন হয়, কনস্টিপেশন না হয়, আপনার স্টমাক এবং ডাইজেশন যদি খাবারটা ভালোভাবে হজম হয় তাহলে অবশ্যই আপনার আয়রন খাবার থেকে শরীরটা ভালোভাবে আয়রনগুলো অ্যাবজর্ব করে নিয়ে যাবে শরীর, এবং আপনার আয়রনের ঘাটতিটা পূরণ করে দেবে এবং আপনার হিমোগ্লোবিন ধীরে ধীরে বৃদ্ধি পাবে। বাকি যেসব কারণ বলেছি, যদি কেউ অন্য কোনো কারণ থেকে তাকে আয়রনের ডেফিসিয়েন্সি ছাড়াও অন্যান্য বিভিন্ন ধরনের যে অ্যানিমিয়া হয়ে থাকে সেগুলো যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা নিকটবর্তী একজন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন, অবশ্যই একজন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। উনারা আরও বিভিন্ন ধরনের টেস্ট এবং বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট অ্যাডভাইস আপনাকে করতে পারেন, যা এবং বিভিন্ন ধরনের মেডিসিন, ইনজেকশন, বিভিন্ন কিছু আপনাকে অ্যাডভাইস করতে পারেন, যার মাধ্যমে খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যাবেন। আর প্রাইমারিভাবে আপনার হিমোগ্লোবিনকে বৃদ্ধি করার জন্য এইসব খাবারগুলো কিন্তু অবশ্যই ফলো করবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার আয়রন শরীরের মধ্যে বৃদ্ধি পাবে, এবং আয়রন বৃদ্ধি পেলে আপনার হিমোগ্লোবিন বৃদ্ধি পাবে, আরবিসি বৃদ্ধি পাবে, এবং আপনি সুস্থ থাকবেন। বন্ধুরা, ভালো থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন, আপনার পরিবার, মা বাবা, আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করুন। আর বন্ধুরা, অবশ্যই বেল আইকন অন রাখবেন। আজকাল আমি একদম ভিডিও দিতে পারছি না, অনেকদিন পর ভিডিও দিচ্ছি। ভালো থাকবেন, টাটা, বাই।